ওকে, দেখেন তাহলে প্রথম চ্যাপ্টারে আমি চ্যাপ্টারটা নিয়ে আসলাম কারণ রেকর্ডিং প্রথম চ্যাপ্টারে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন করবো। আপনাদের সবার কাছে তো বই আছে না? বইটা একটু সামনে রাখেন যাতে আমি আপনাদের বই থেকে রেফারেন্স দিয়ে দিতে পারি। সেলফ টেস্ট 2 এবং 3 দুইটাই মে জুন 2018-তে এই 2 অ্যান্ড 3 10 মার্কের একটা কোশ্চেন চলে আসছে। এবং চ্যাপ্টার 2 কে আমি তিন ভাগে ভাগ করছি: এনপিভি, মানি মার্কেট এবং ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো। চলেন আমরা আইসিবির পাস্ট কোশ্চেনটা কত সালে কিভাবে আসছে সেটা একটু দেখে আসি। এইবার মার্চ এপ্রিল জুলাই আগস্ট 2025-এ কোশ্চেন নাম্বার 5 চ্যাপ্টার 2 আর কি এনপিবি, আপনার নেট প্রেজেন্ট ভ্যালু ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল 15 মার্ক আসছে। তারপরে প্রত্যেক বারই আপনার এখান থেকে কোশ্চেন আসবে। এই চ্যাপ্টার অ্যাভয়েড করার কোনো কোনো উপায় নেই। তো কোশ্চেন ইজ দ্যাট এই চ্যাপ্টার থেকে আপনি অ্যান্সার করলে 100% কমপ্লিট হবে, এইটাও ভাবা টাফ। কারণ এত বড় একটা গল্প দিবে, দেওয়ার পরে আপনি ওই ম্যাথটা 100% চিন্তা করবেন 100% কমপ্লিট করব, এটা একটু টাফ হয়ে যায়। তো এই চ্যাপ্টারে আপনাকে এই কোশ্চেনটা টাচ করতে হবে। যদি আপনি টাচ করেন তাহলে পাশ করার সম্ভাবনা খুব বেশি থাকে, কারণ এই চ্যাপ্টারের অ্যান্সার এক একজনের এক এক রকম হবে। কারণ ইন দ্য কেস অফ অ্যাজামশন, এই চ্যাপ্টার থেকে অনেক কিছু অ্যাজামশন করে করতে হয়। এর কারণে এক একজনের অ্যান্সার এক এক রকম হবে। বাট আপনি টাচ করলে মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি ওই ম্যাথটা টাচ করেন, মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমার এইগুলো আমি আপনাদের আস্তে আস্তে এই আমি আপনার চ্যাপ্টার 2 সম্ভবত 4টা ক্লাস নিব। চ্যাপ্টার 2 আমরা ক্লাস নিব, ক্লাস শিডিউলটা ক্লাস শিডিউল আমরা দেখে নিই। চ্যাপ্টার 2 আমরা 4টা ক্লাস নিব। 4টা ক্লাসে ইনশাল্লাহ এই ম্যাথগুলো সবই হয়ে যাবে। ম্যাথগুলো সবই কাছাকাছি হয়ে যাবে। চ্যাপ্টার 2 4টা ক্লাস আমরা চেষ্টা করব নেওয়ার। যে আমি ম্যাথগুলো যতগুলো দেখাচ্ছি এই ম্যাথগুলো আমি আপনাদের সাথে করব, যদি আপনারা এটাকে করেন আর কি। আর এটার এই চ্যাপ্টারটা আকর্ষণ নেওয়ার একটাই পদ্ধতি, প্রত্যেকটা ম্যাথ একরকম না, একটা এক এক রকম। আপনাকে যদি একবার বুঝতে পারেন, আপনি যদি একবার লাইন ধরে ফেলতে পারেন, তাহলে এনপিবি নিয়ে কোনো প্রবলেম আর আপনাদের হবে না। সো আমরা হিস্ট্রিক্যাল ডেটা অ্যানালাইসিস করে ফেললাম, পাস্ট কোশ্চেন কী কী আসবে সেটা অ্যানালাইসিস করে ফেললাম। এরপর আমরা মূল চ্যাপ্টারে চলে যাই। ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টেকনিক, এটা আপনারা জানেন, অনেক আগে থেকেই পড়ছি আমরা। অনার্স পড়ছি, অনার্সে মাস্টার্সে পড়ছি। পে ব্যাক পিরিয়ড, কত দিনের মধ্যে আমার টাকাটা ফেরত আসবে। ইনভেস্টমেন্ট আপনার অ্যাপ্রাইজাল টেকনিক, এটার জন্য একটা ওয়ার্ক এক্সাম্পল আছে ক্লাস টেস্টে। একটা ওয়ার্ক এক্সাম্পল আছে যে আপনার পে ব্যাক পিরিয়ডটা কি, যে কত দিনের মধ্যে আপনি যেটা ইনভেস্ট করবেন কত সময়ের মধ্যে এটা ব্যাক করবে, আপনার কাছে ফেরত আসবে ক্যাশ। আপনি যেটা আউটফ্লো করবেন কত দিনের মধ্যে, টাইম টেকেন ফর ক্যাশ ইনফ্লো ফ্রম দ্য প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে আপনি কত দিনের মধ্যে টাকাটা ফেরত পাবেন। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এটাকে অ্যাভারেজ যেটাকে বলা হয় ARR, অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ফ্রম ইনভেস্টমেন্ট ভাগ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট, অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ভাগ ইনভেস্টমেন্ট ভাগ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট গুণ 100, অর অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গুণ 100। সো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এটাও আপনার একটা থিওরিটিক্যাল মাত্র। আর নেট প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আপনাকে যেটা হলো ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট উড পে, ইনভেস্টর পে করবে ফর গিভিং সেট অফ ক্যাশ ফ্লো। এটার সাথে আমাকে কনসিডার রাখতে হবে কোনটা, আপনাকে কস্ট অফ ক্যাপিটাল কনসিডার করতে হবে। কস্ট অফ ক্যাপিটাল, যে ক্যাপিটালটা আপনি ইনভেস্ট করবেন কম্পেয়ার টু অ্যাকচুয়াল অ্যামাউন্ট, আপনি যেটা ইনভেস্ট করবেন তার কস্ট অফ ক্যাপিটাল আপনাকে কম্পেয়ার করতে হবে। এবং যতটুকু আপনি ইনভেস্ট করবেন তার থেকে যেতটুকু রিটার্ন আসবে, এই গ্যাপটা
আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস ক্যাশ ইনফ্লো, এইটা যতক্ষণ বাদ দেওয়ার পরে যেতটুকু আপনার আসবে, গ্যাপটা আসবে, যে রেজাল্ট আসবে, ডিফারেন্সটা আসবে, এই ডিফারেন্সটাই হলো এনপিভি। এনপিভি আপনার নেট প্রেজেন্ট ভ্যালু। আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এরপরে ক্যাশ ইনফ্লো বাদ দেওয়ার পরে যে ডিফারেন্সটা আসবে, এটাকে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু। Net present value যেমন different of net present value represent the change of wealth of the investor as a result of investing of the project. এরপর ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন এটা আমরা সবাই জানি আইআরআর। আইআরআর আপনাকে পজিটিভ এনপিভি বের করতে হবে। যদি পজিটিভ এনপিভি না হয় তাহলে নেগেটিভ এনপিভি বের করতে হবে। জাস্ট কস্ট অফ ক্যাপিটাল, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাজাম্পশনস। আপনার কস্ট অফ ক্যাপিটালে একটা থাকবে, বা কস্ট অফ ক্যাপিটালে একটা মানে ডিসকাউন্ট ফ্যাক্টর থাকবে একটা, আর একটা অ্যাজাম্পশন করে নিতে হবে। যদি প্লাস হয় তাহলে আরেকটা অ্যাজাম্পশন, মাইনাস হলে আরেকটা অ্যাজাম্পশন করবে। আমরা পরবর্তীতে এটা আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আপনার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল অ্যাপ্রাইজাল টেকনিক। এই ৫টা টেকনিকের মাধ্যমে আপনাকে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল করতে পারে। আমার কত দিনে ব্যাক হতে পারে, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা কত, অ্যানুয়াল প্রফিট ভাগ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, অথবা অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ফ্রম দ্য ইনভেস্টমেন্ট, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এটা একটা। বা নেট প্রেজেন্ট ভ্যালু সিস্টেমটা কি, আমি যতটুকু ইনভেস্ট করতেছি, যে টোটাল ইনভেস্টমেন্ট মাইনাস আপনার ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো ফ্রম দ্য প্রজেক্ট। আপনার এটাকে টাইম পিরিয়ড দিয়ে, আপনি কি আপনার ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে আপনাকে কনসিডার করতে হবে, ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেট করতে হবে। যাক, এটা ইনিশিয়াল ইনিশিয়াল আপনার ডিসকাশন চলছে। একটা ম্যাথ হলো, এটা আপনাদের বইয়ের ম্যাথই, জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা ম্যাথ দেখেন, যে কোম্পানি, একটা কোম্পানি ইজ কনসিডারিং এক্সপেন্ডিং ইটস বিজনেস, তার বিজনেস এক্সপেন্ডিং করবে। এক্সপেনশন উইল কস্ট ৩,৫০,০০০ টাকা। ইনিশিয়ালি তার এক্সপেনশন কস্ট হবে ৩,৫০,০০০ টাকা ইনিশিয়ালি ফর দিস প্রিমিসেস, অ্যান্ড ফার্দার ১,৫০,০০০ টাকা টু রিফার্নিশ করার জন্য অফ দ্য প্রিমিসেস উইথ নিউ ইকুইপমেন্ট। ক্যাশ ফ্লো প্রজেকশন করতেছে ফ্রম দ্য প্রজেক্ট শোজ ফলোয়িং ক্যাশ ফ্লো ওভার দ্য নেক্সট 6 ইয়ার। ৬ মাসে তারা একটা ক্যাশ ফ্লো প্রজেক্ট করতেছে, বাট সে ইনিশিয়ালি ইনভেস্ট করছে ৩,৫০,০০০ টাকা, আর ফার্দার ফার্নিশের জন্য আরও ১,৫০,০০০ টাকা সে কী করে, ইনিশিয়ালি ইনভেস্ট করছে। সো আমার এরপরে বলতেছে, আমার ক্যাশ ফ্লো প্রজেকশন করতেছি, আমার ১ বছরে ৭০,০০০ টাকা, ২ বছরে ৭০,০০০ টাকা, ৩ বছরে সে নেট ক্যাশ ইনফ্লো করবে। এইভাবে ৬ বছরে সে ১,২০,০০০ টাকা পর্যন্ত নেট ক্যাশ ফ্লো পাবে। So equipment will be depreciated. Equipment will be depreciated to a zero resale value over the period. আচ্ছা, প্রথম কথা হলো আপনারা এই যে আমি ছোট ছোট কিছু ম্যাথ করাবো, ছোট ছোট ম্যাথ প্রত্যেকটা থিওরি পড়ানোর পর ছোট ছোট ম্যাথ আপনাদের বোঝার সাথে করাবো। এরপরে আমি শুরু করব বড় ম্যাথ। এখানে যতগুলো আছে, এরপরে এই যে আমি এখান থেকে শুরু করব বড় বড় যেগুলো ম্যাথ আছে। এই যে সেলফ টেস্টে একটা ম্যাথ, প্রিভিয়াস সালের কোশ্চেন একটা ম্যাথ, এরপরে আইসিডাব্লিউর কোশ্চেন প্রথম একটা ম্যাথ। এটা আমরা অনেকগুলো ম্যাথ আমরা এই এই চ্যাপ্টার থেকে করব। তারপর আমাদের বইয়ের সেলফ টেস্ট চ্যাপ্টার করব, যাতে করে আপনাদের ইনিশিয়ালি আগে থিওরিটিক্যালি আপনারা যাতে ইনভেস্টমেন্ট হয়। এটা ভাবার নেই যে থিওরিটি ছোট ছোট করে পড়াচ্ছি, কারণ আগে তো আপনাকে থিওরিটিক্যালি ভালোভাবে বুঝতে হবে। কোথায় গেলাম আমরা? আচ্ছা, so equipment will be depreciated to a zero resale value over the same period, and after 6th year, it is expected that new business could be sold for ৩,৫০,০০০ টাকা requirement. Requirement দেখেন, আপনার payback period ফর দ্য প্রজেক্ট
ওই প্রজেক্টে পেব্যাক পিরিয়ড কত দিনের মধ্যে আমার এই যে আমি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করতেছি, জিরোতে ইনভেস্টমেন্ট করতেছি 3,50,000 আর 1,50,000, 5,50,000, আমি 5 লাখ ইনভেস্ট করতেছি। এই 5 লাখ টাকা কত বছরে আমাকে ফেরত আসবে, কত বছরে আমার ফেরত আসবে। দেখেন, আমি সব যদি যোগ করি তাও প্রায় 6 বছর চলে আসে। যেমন এখানে 1,40,000 আর এটা হলো 2,40,000, 2,40,000 আর এখানে 2 লাখ, তাহলে 4,40,000, 5 লাখ, 5,20,000, তার মানে এই 5 বছর সামথিং, 5 বছর ধরেন 5.67 ইয়ার্স লাগবে এই 5 লাখ টাকা উঠাতে। 5 লাখ টাকা উঠাতে আপনার 5.66 লাগবে আর কি। ম্যাথটা সলিউশন। এখানে অনেকগুলো ম্যাথ আমি সলিউশন করছি এই গতবার সেশনে, সেগুলোর ব্যাখ্যা আর কি। সো দেখেন, আমার আউটফ্লো, আমি প্রথমে ইনিশিয়াল 3,50,000 করছিলাম, ফার্দার আরও 50,000 করছি, তাহলে টোটাল আমার আউটফ্লো 5 লাখ। জিরোতেই আমি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে ফেলছি, তাহলে আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো 5 লাখ। প্রথম বছরে সে 70,000 টাকা ক্যাশ ফ্লো করতেছে, তাহলে 70,000, আমি 5 লাখ থেকে 70 বাদ দিলে 4,30,000। দ্বিতীয় বছরেও সে 70 করতেছে, আবার বাদ দিলাম 70,000, 3,60,000। তৃতীয় বছর সে 80,000 করতেছে, এইভাবে বাদ দিয়ে আমার নেগেটিভ পয়েন্টটা চলে দেখেন, নেয়ার অ্যাবাউট 6 ইয়ারে যে সে পড়ছে, 6 ইয়ারের কাছাকাছি। 5 বছরে তার শেষ হবে, 6 বছরে এসে প্লাসে চলে গেছে। এভাবে বাদ দিতে 6 বছরের মাথায় সে প্লাস, কারণ আমার যতটুকু ইনভেস্ট করছি 6 বছরের মাথায় সে ব্রেক ইভেন ক্রস করে পেব্যাক পিরিয়ডে চলে আসছে। সো আমার এটার যে 5.65, 5 বছরের একটু বেশি, সেটা ক্যালকুলেশনটা দেখেন। আমি লাস্ট ইয়ারে পাচ্ছি কত, 1,20,000, আর পজিটিভ ফিগার যেটা আছে, পজিটিভ ফিগার মাইনাস 1,20,000, তার মানে আপনার 80,000 ভাগ আবার লাস্ট ইয়ারে যে ক্যাশ ফ্লোটা পাচ্ছি এটা দিলেই আপনার 5 পয়েন্ট, অলরেডি তো আমার 5 বছর এটা ধরেই নিব যে 5 বছর, বাদ বাকি হলো 6.7, 6.7, তার মানে 5.687 ইয়ার্স। এরপরে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট মেথড, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট মেথডে টোটাল ক্যাশ ফ্লো ফ্রম দ্য অপারেশনস, এই দেখেন টোটাল ক্যাশ ফ্লো ফ্রম দ্য অপারেশন 5,40,000 টাকা আমি পাচ্ছি, ক্যাশ ফ্লো পাচ্ছি। এটাকে অ্যাভারেজ প্রফিটও বলতে পারেন, অ্যাভারেজ ক্যাশ ফ্লো বলতে পারেন। তাহলে 5,40,000 টাকা পাচ্ছি, এর ডেপ্রিসিয়েশন হিসেবে 1,50,000 টাকা ইকুইপমেন্ট। আমরা ম্যাথে চলে যাই, বলছে equipment will be depreciated to a zero resale value over the period after the 6th year. It is expected new business could be sold 3,50,000, 5 লাখের জিনিস আমি 3,50,000 বিক্রি করব, তার মানে আমার ডেপ্রিসিয়েশন 1.5 লাখ টাকা। সো ডেপ্রিসিয়েশন 1.5 লাখ টাকা বাদ দিলে আমার টোটাল প্রফিট দাঁড়াচ্ছে 3,90,000। সো 3,90,000 অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ যদি আমি করি প্রফিট অ্যাভারেজ 3,90,000 ভাগ 6 ইয়ার, 6 বছরের হিসাব, তাহলে আমার 65,000 টাকা। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দেখেন, আমি আমি সোল্ড করতেছি আরও 3,50,000, আগে ইনভেস্ট করছি 5 লাখ, এখন সোল্ড করে আরও 3 লাখ, তাহলে আলটিমেটলি আমার ইনভেস্টমেন্ট 8,50,000 হয়ে যাচ্ছে। অ্যাভারেজ যদি করি 4,25,000। সো এটাকেই আমি জাস্ট ভাগ করে দেখেন, এই যে আপনার অ্যাভারেজ প্রফিট 65,000 ভাগ অ্যাভারেজ ইনভেস্টমেন্ট 4,25,000, জাস্ট 15.9%। এরপরে এই প্রজেক্টটার এনপিভি বের করতে বলছে, রিলিভেন্ট কস্ট অফ ক্যাপিটাল 12%, ক্যালকুলেট আইআরআর অফ দ্য প্রজেক্ট।
আমরা এনপিবি এবং আইআরআর বের করলে এই প্রজেক্টের। সো চলেন আমরা এনপিবি বের করে ফেলি। এনপিবি মানে নেট প্রেজেন্ট ভ্যালু। আমার ইনভেস্টমেন্ট করতেছি 0 ইয়ারে 5 লাখ টাকা, ট্যাক্স সেভ অন ক্যাপিটাল নাই। তো একটা জিনিস একটা খেয়াল রাখতে হবে যে নেট প্রেজেন্ট ভ্যালুর এক ধরনের ছক, ফরম্যাটটা একই রাখবেন। সব ফরম্যাট নেট প্রেজেন্ট ভ্যালু যখন বের করব তার ফরম্যাটটা একই রকম থাকবে, এই কারণে যাতে করে আপনি ভুলে না যান। সে ফর এক্সাম্পল দেখেন আমি নেট প্রেজেন্ট ভ্যালু বের করতেছি এবং আইআরআরও বের করব। চলি, ইনভেস্টমেন্ট 12% আমি বের করতেছি। কস্ট অফ ক্যাপিটাল ধরেন, এই যে কস্ট অফ ক্যাপিটাল 12%, তার ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে। নেট প্রেজেন্ট ভ্যালু 12% আমি দিব। ইনভেস্টমেন্ট ইনিশিয়াল করছি 3,50,000, আর ফার্নিশ করার জন্য আরও 1.5 লাখ নিছি, 5 লাখ টাকা। তাহলে 0 ইয়ারে আমি 5 লাখ টাকা ইনভেস্ট করে ফেললাম। ট্যাক্স সেভ অ্যান্ড ক্যাপিটাল নাই। কন্ট্রিবিউশনস অফ দ্য প্রফিট অথবা ক্যাশ ফ্লো, প্রত্যেক বছরে সে কত টাকা করে পাচ্ছে? 70,000, 70,000, 80,000, 1 লাখ, 1 লাখ, 1,20,000। তাহলে দেখেন 6 বছরে তার একটা কন্ট্রিবিউশন হয়ে গেছে। এরপরে সে আবার ওই সম্পত্তি সেল করে পাবে 3,60,000। অলরেডি বলে দিছে 3,60,000 টাকা সে সেল করে পাবে। তাহলে বুঝতে হবে, দেখেন এটা হলো আমার ক্যাশ ইনফ্লো। সেল করে পাচ্ছি মানে কি, আমি বিক্রি করে ক্যাশ ইনফ্লো পাচ্ছি। এখানে ট্যাক্স নেই, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যালাউন্স নাই, কিছুই নাই। তাহলে আমি ক্যাশ ফ্লো আপনার বের করে ফেলে। ক্যাশ ফ্লো এটাকে ইভি বলা হয়, এন্টারপ্রাইজ প্রাইসও বলা হয়। ইভি, ইভি অনেক সময় বলে এন্টারপ্রাইজ ভ্যালু। তো আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 50 লাখ, 70,000, 70,000 সবগুলো আমি যোগ করে দিলাম। এখন ডিসকাউন্ট ফ্যাক্টর আমি কত ধরছি? 12%। এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর 12% আমি করে ফেললাম। এটা হলো আমি জাস্ট সূত্রের মাধ্যমে করছি। দেখেন আমি একটু আবার সূত্র, এটা তো সূত্র আপনারা সবাই জানেন। আপনার এই যে 12%কে আমি সূত্রের মাধ্যমে করছি। এই 1/1 প্লাস এটাকে দিছে আর কি। এটা তো আপনারা পারবেন, তাই না? আমি আবার দিচ্ছি 1/1, ভুলে গেলাম যে 1 ভাগ, এই যে 1/, ফার্স্ট ব্র্যাকেট 1, এসডি মানে 12%, যাতে করে সরে না যায়, ডলার চিহ্ন দিয়ে 12% সরে না যায়, আর বছরে 1%। পার্সেন্টেজ 1/1 প্লাস এই 12%, আপনাকে ডলার চিহ্ন দিয়ে দিতে হবে। F4, Ctrl 4, হয়ে গেল। Ctrl 4 ডলার চিহ্ন দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট নাম্বার অফ ইয়ার, এই যে। ঠিক আছে, এটাকে আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটরে বের করতে হবে। আবার অনেক সময় ডিসকাউন্ট ফ্যাক্টর দেয়া থাকে পরীক্ষার হলে, পরীক্ষা প্রশ্নের নিচেই ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে দেয়। আগে তো আমরা অনেকে দেখছি ডিসকাউন্ট ফ্যাক্টর কপি করে নিয়ে গেছে, যে একটা ফটোকপি করে নিয়ে গেছে। আবার প্রশ্নের পিছনে অনেক পরীক্ষার সময় আমি দেখছি প্রশ্নের পিছনে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে দেয়। তাহলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এত, এবং প্রত্যেক বছরে তার ক্যাশ ফ্লো ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে কনসিডার করে আমি ক্যাশ ফ্লো বের করলাম। আমার এই দেখেন টোটাল ক্যাশ ফ্লো আমি বের করছি 5,33,657। তা 5 লাখ থেকে বাদ দিলে আলটিমেটলি পজিটিভ এনপিভি। যেহেতু পজিটিভ এনপিভি হয়েছে, আমার আর একটা উদ্দেশ্য আইআরআর বের করতে হবে। তাহলে আমি এনপিভিটা বাড়াই দিলাম। দেখেন পজিটিভ এনপিভি কত? 12%-এ 32,000 টাকা পজিটিভ। 15%-এ এখন বলতে পারেন যে আমি এখানে 15% ধরবো কেন, আরও বেশি ধরবো।
আরো বেশি ধরলে আমার নেগেটিভ হবে। তা আমার চেষ্টা করতে হবে কাছাকাছি ধরার। ধরেন যে 12% ধরলে 12% আমার 33,000 টাকা পজিটিভ এনপি পাইছে। আর 3% অথবা 5% আমি বাড়াতে পারবো। এটা জাস্ট অ্যাজাম্পশনস। এরকম করে আমার পরবর্তীতে হলো নেগেটিভ এনপিপি। সো নেগেটিভ এনপিপি যখন হবে, আইআরআর এর সূত্র দেখেন। আইআরআর এর সূত্র হলো আমার পজিটিভ পার্সেন্টেজ উপরে পজিটিভ এনপিবি ভাগ আপনার পজিটিভ এনপিবি প্লাস নেগেটিভ এনপিবি, এখানে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস নেগেটিভ এনপিবি গুণ নেগেটিভ পার্সেন্টেজ -1। এটার এই যে এই সূত্রটা হবে এ। আচ্ছা, সূত্রটা আমি আর দিলাম না, সূত্রটা আপনার পারবেন না, এনিবডি এলস। এই হলো এই অঙ্কটার মূলই। এই যে আমি এখানে অলরেডি আপনার পজিটিভ পার্সেন্টেজ যোগ পজিটিভ এনপিবি ভাগ আপনার পজিটিভ এনপিবি মাইনাস নেগেটিভ এনপিবি, মাইনাসে মাইনাসে প্লাস গুণ আপনার নেগেটিভ যেটা বড় পার্সেন্টেজ থাকবে, এরপরে মাইনাস ছোট পার্সেন্টেজ। এটা হলো আইআরআর অফ দ্য আইআরআর এর সূত্র, মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই কোশ্চেনটা কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? এনিবডি এলস? স্যার, জি ওই যে সেকেন্ড যেটা আমরা নিলাম ডিসকাউন্টিং ফ্যাক্টর 15%, ওখানে কি আমার এনপিভি নেগেটিভ হয়েছে? ওখানে তো আমার কত আসছে, 23,000 আসছে। এই যে এটা মাইনাস কি আমার নেগেটিভ, নেগেটিভ আসছে? হ্যাঁ এই দেখেন আমার এখানে 5 লাখ টাকা আমার জি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আমি সবগুলো যোগ যদি করি তাহলে চার হুম। লাখ ছিয়াত্তর হাজার হয়। এখানে আচ্ছা আমি আচ্ছা। যোগ করে দিই এই সাম। আচ্ছা ঠিক আছে, এই দেখে আমি যদি যোগ করি হ্যাঁ, দেখেন বুঝতে পারছি স্যার, চার লাখ বুঝতে পারছি। জি। ছিয়াত্তর হাজার 484। এটা ওটার থেকে হলো আমার আমার 5 লাখ মাইনাস করছে। 5 লাখ হুম। থেকে বাদ দিলে আমার নেগেটিভ এনপিভি। 23,000। নেগেটিভ এনপিভিকে এখন আমার আইআরআর সূত্র দিয়ে ভাগ করলে আমার আইআরআর রেট অফ রিটার্ন বের হয়ে গেল, ইন্টারনাল রেট অফ রিটার্ন বের হয়ে গেল। আচ্ছা স্যার, ক্লিয়ার? এটা এখানে যদি আমি 14% ধরতাম ডিসকাউন্ট ফ্যাক্টর, তাহলে কি ম্যাথ সঠিক হইতো? 14% যদি ধরতাম আমি। 14% ধরলে তো সমস্যা নাই, আমি ধরি, আমরা এখানে 14% ধরি, সমস্যা কি? এখানে আপনার ধরেন 14 ধরি, তাও তো মাইনাস আসে, আসে কিনা? মাইনাস জি, ফ্যাক্টর আসছে তো চলে 5,000 আসে। মাইনাস আসছে। জি, আসছে। অটো দেখেন আমার, আমি তো ওই যে আমি সিস্টেমে করে রাখছি, অটো দেখেন ও হুম। নিয়ে নিছে। এখন নোটও এটা নেয় কি নাই। কোথায়, জি বলেন। মানে যখন এনপিভিটা খুব বেশি হবে, এখানে তো হুম ছোট ছিল 30,000, দেন এনপিভি 10 লাখ হয়ে গেছে, তখন হুম তো ওই পার্সেন্টেজ, মানে যেটা নেগেটিভের জন্য যে আমার ইন্টারেস্ট রেটের পার্সেন্টেজটা বা ডিসকাউন্ট রেটের পার্সেন্টেজটা লাগবে, এটা তো অ্যাজাম করা খুব মুশকিল। তখন ট্রায়াল এরর করতে গেলে তো এত টাইম নাই, তাহলে আমি কোথায় দিয়ে, মানে অন্য কোনো শর্টকাট ওয়ে আছে কিনা যে আমি বুঝতে পারবো যে এটা এততে গিয়ে এটা মাইনাস হবে? এইরকম টায়ালার ইরোর মেথডে আপনাকে একবার এইরকম শর্টকাট মেথড বইতে আমি পাই নাই, আপনাদের জানা থাকলে বলতে পারেন। বাট আমি এরকম শর্টকাট মেথড আমরা আমরা এইভাবেই করছি। ধরেন এখন 12%-এ আমার 33,000 টাকা আসছে, উনি বলছে 14%-এ আমার কোথায়, 14%-এ 4,000 আসছে, দেন আমি 14% দিই, 4,000 আসতেছে। এখন যদি বলেন যে 13%-এ আমার 13%-এ কমে যাবে, তখন পজিটিভ আসার সম্ভাবনা বেশি, পজিটিভ। তাহলে আমার একটা পার্সেন্ট আমার, যখন আমার টালের ইরো মেথড আমি যাব না, এখানে 12%-এ 33,000, আমি এইটাকে 20% নিতে পারি, তাহলে 1 লাখ হয়ে গেল। 1 লাখ হোক, আমার পার্সেন্টেজ হয়তো বা এখানে 13 আছে না, আপনার হয়তো বা 14% হবে।
বা 14.5% হবে, এইটুক ডিফারেন্স হবে। বাট এটার তো জন্য তো আমার অঙ্ক ভুল নাই। মানে মোট কথা মাইনাস আসলেই হলো। মাইনাস আসলেই হলো, এটার জন্য তো আমার অঙ্ক ভুল নাই। ঠিক আছে, কারণ এটা যদি এরকম হয় যে সবচেয়ে কম মাইনাসটা নিতে হবে, সেই ক্ষেত্রে একটু না চ্যালেঞ্জ হয়ে যায়, যে বোঝা মুশকিল হয়ে যাবে যে কোনটাতে সবচেয়ে কম হবে না এইরকম কত রেটে। এইরকম এইরকম আমাদের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সিস্টেমে এইরকম কথা বলা নেই। তবে হ্যাঁ, রিজনেবল দিলে আমার সবার যেমন আমার খাতা আপনার খাতা ধরেন যে কাছাকাছি হবে, আমার 13% হলো, আপনার হলো 14.5, বুঝতে পারছেন? জি। আমার কথা হলো আসলে আমার সিদ্ধান্ত দিতে হবে, সিদ্ধান্ত ডিসিশন মেক করতে হবে। এখন প্রফেশনাল লেভেলে আপনাকে ম্যাথ করে আসলেই হবে না, আপনাকে বলবে তাহলে এই প্রজেক্টটা কি নেওয়া যায়, আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন কত হবে। না আমি এখন যদি বলতেছি হ্যাঁ, হ্যাঁ, এখন যদি মার্কেট রেট 14 হয়, তাহলে তো হ্যাঁ, এই যেটা এক্সাম্পল দেখালেন, তাহলে আমার আমার ডিসিশন ভুল হয়ে যাবে। আমি সাড়ে ভুল 14 হবে। বলবো যে নেওয়া যাবে না, আবার যে একটু কম মার্কেট রেট যদি negative। 14 হয়, মার্কেট রেট যদি 14 হয়, তাহলে আপনি 14.5, আপনি তখন আপনার সিদ্ধান্ত নিতে পারবেন না যে আমার আইআরআর ইজ হায়ার, আমি এখানে ইনভেস্ট করলে আমার মার্কেট রেট থেকেও 5% বেশি দিতে হুম, হচ্ছে। হুম। আপনি ওইভাবে সিদ্ধান্ত দিবেন, কারণ আচ্ছা আচ্ছা। আপনার ম্যাথ তো ভুল নাই। আমি কি বলতে আচ্ছা, পারবো আপনার ম্যাথ ভুল আছে? না ওইটা একটু জেনে নিলাম আর কি, যে এরকম হ্যাঁ, ডিফারেন্স হলে আপনি কোনো এখানে হবে কি। অ্যাজাম্পশন, এটা তো অ্যাজাম্পশন। এই পার্সেন্টেজটা কি? ফুললি বেসড অন অ্যাজাম্পশন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। এরপরে আমরা কিছু থিওরিটিক্যাল পড়ার পরে আরো কিছু অঙ্ক করব। ছোট, ছোট অঙ্ক করে বড়, বড় অঙ্কের দিকে আস্তে, আস্তে ধাবিত হবো আরকি। রিলিভেন্ট ক্যাশ ফ্লোস। ক্যাশ ফ্লো তো আমরা জানি যে প্রজেক্ট থেকে প্রত্যেক বছরে, প্রত্যেক মাসেও হতে পারে, বছরেও হতে পারে, কোয়ার্টারলিও হতে পারে। ক্যাশ ফ্লো শুড বি ইউজড ফর ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল রেদার দেন প্রফিট, অ্যাজ দিস মোর দেন আপনার ক্লোজলি রিফ্লেক্ট দ্য ইম্প্যাক্ট অফ শেয়ারহোল্ডার ওয়েলথ। ডিলিভেন্ট ক্যাশ ফ্লো আপনার এনপিভি বা এনপিভি আপনার যদি করতে হয়, এনপিভির মোস্ট অফ দ্য কেসেস আপনাকে ক্যাশ ফ্লো করতে হবে। সে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ আপনাদের বলি। আমি যেইবার এসবিএম পাস করি, বুঝছেন, ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল থেকে একটা ম্যাথ আসছে, এটা এসএসসি এর বই থেকে ম্যাথটা আসছে। তো এই ম্যাথে উনি 5 ইয়ার্স ক্যাশ ফ্লো দিয়ে দিয়েছে, 5 বছরে ক্যাশ ফ্লো দিয়ে দিয়েছে। এবং উনি আরেকটা মানে কোশ্চেনার যে কোশ্চেন করছে, পাশে আরেকটা নোট দিয়ে বলতেছে আপনি নেক্সট 5 ইয়ারকে ফরকাস্ট করেন, গ্রোথ রেট 10%। বুঝছেন, সে 5 বছরে ফরকাস্ট করে দিছে, পরে একটা ছোট্ট করে ফুটনোটের মতো লিখে বলছে নেক্সট 5 ইয়ার করেন, আপনার গ্রোথ রেট 10%। তো এই ফুটনোটটা আমার আর চোখে পড়ে নাই। আমি দেখতেছি উনি তো 5 বছরে একটা ক্যাশ ফ্লো ফরকাস্টিং করে দিচ্ছে এবং প্রত্যেকের গ্রোথ রেট 10%। আমি গ্রোথ রেট দেখছি 10%, আমি ওই ফরকাস্টিং দিয়েই ম্যাথটা করে ফেলছি, নেট প্রেজেন্ট ভ্যালু করে ফেলছি। তখন বাসায় এসে দেখছি যে আমার তো ভুল হয়ে গেছে, আমি ফরকাস্টিং 10% না করে রিসেন্ট যে ক্যাশ ফ্লো থাকবে তার উপরে ফরকাস্টিং 10% করে গ্রোথ রেট করে যদি করতাম, তাহলে আমার ম্যাথটা হতো, পাস করে যেতাম। পরে আল্লাহর কি রহমত আমি পাস করে গেছি। তাহলে যে খাতা দেখছে সেগুলো আমার প্রত্যেকটা স্টেপটা দেখছে, যে আমার আমার তো এই দুইটাই তো ফরকাস্টিং। 5 ইয়ার্সে যে এক্সামিনার 5 বছরের ফরকাস্ট করে আমাকে সে দিছে, আর যে ফোর্থনেটে বলছে হয়তো বা আমার মার্ক কেটে নিছে, দেখা যাচ্ছে ওখানে 25 মার্ক ছিল, আমি হয়তো বা 15 পাইছি বা 12 পাইছি, বাট সে করল আমার ফুল মার্ক কেটে দিতে পারে নাই। সো দিস ইজ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা ডিসিশন মেকিং করে আপনাকে প্রত্যেকটা পদে পদে আপনাকে সিদ্ধান্ত দিতে বলবে, যে এটা সিদ্ধান্ত দেন আপনার পয়েন্ট অফ ভিউতে, ইন লাইট অফ ইউর সেলফ, আপনাকে ইউ হ্যাভ টু মেক ডিসিশনস। সো রিলিভেন্ট ক্যাশ ফ্লো আপনার
রিলিভেন্ট কথাটা বলার পরে আমি এইটা আপনাদের শেয়ার করলাম। রিলিভেন্ট ক্যাশ ফ্লো আর দোজ হুইচ আর এফেক্টেড বাই ইয়োর ডিসিশনস। রিলিভেন্ট ক্যাশ ফ্লো ইজ ইম্পর্টেন্ট। অপরচুনিটি কস্ট রিফ্লেক্ট করতে পারে ক্যাশ ফরগন অ্যান্ড অ্যাজ এ কনসিকুয়েন্স অফ ইউজিং রিসোর্স। পয়েন্ট টু ক্যাশ ফ্লো বলতে, ইফ ইনকাম স্টেটমেন্ট ইনফরমেশন ইজ প্রোভাইডেড, there are two adjustment which should be made to convert to cash flows. চলেন ক্যাশ ফ্লো নিয়ে আরো কিছু, ডেপ্রিসিয়েশন ইজ নট এ ক্যাশ ফ্লো। অ্যাজ এ নোট অ্যাবভ বলা আছে, ডেপ্রিসিয়েশন ইজ নট এ ক্যাশ ফ্লো, ইট শুড বি অ্যাডেড ব্যাক। আপনাকে যখন নেট প্রেজেন্ট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করবেন, তখন আপনাকে অবশ্যই ডেপ্রিসিয়েশন অ্যাড করে নিতে হবে। ডেপ্রিসিয়েশন অ্যাড করে নিতে হবে, অ্যাড ব্যাক, কারণ এটা আপনার ক্যাশ ফ্লো না। কিন্তু যখন আপনি নেট নেট প্রফিট বের করে ফেলছেন, আপনার একটা কোম্পানির নেট প্রফিট বের করছেন, নেট প্রফিট আফটার ট্যাক্স, অবশ্যই ডেপ্রিসিয়েশন কি করছেন, বাদ দিচ্ছেন না? ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আপনি নেট প্রফিট বের করছেন। সো যখন আপনি আলটিমেটলি সিদ্ধান্ত নেবেন, তখন অবশ্যই ডেপ্রিসিয়েশন ক্যাশ ফ্লো থেকে অ্যাড করে নিতে হবে। নেট প্রফিট থেকে শুরুতেই আপনাকে অ্যাড করে দিতে হবে। এরপরে বলছে ইনিশিয়াল আউটফ্লো অ্যান্ড স্ক্র্যাপ ইনফ্লো উইল ডিল টু ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আমরা এই অঙ্কে আরেকটা জিনিস অ্যাড করে নিব, সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল তো আমরা সবাই করি, যারা ব্যাংকের সাথে রিলেটেড তারা দেখবেন যে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য আপনার লোন নেন, সিসি নেন, এলটিআর নেন ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। বাট এই জায়গা ওয়ার্কিং ক্যাপিটাল ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট। এখানে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়েও আরও অনেক অঙ্ক আছে। ওয়ার্কিং ক্যাপিটাল কি, আপনার অপারেটিং অপারেটিং সাইকেল কত দিন হতে পারে, টাইড আপ পিরিয়ড নির্ধারণ করা, ওয়ার্কিং ক্যাপিটাল কত সেটা নির্ধারণ করা। এই অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে অনেকগুলো ম্যাথ আছে। তারপর আমি একটু জাস্ট থিওরিটিক্যাল আপনাদের সাথে শেয়ার করি। দ্য প্রজেক্ট মে ইনভলভ নট অনলি ইনভেস্টমেন্ট ইন ল্যান্ড বিল্ডিং, but it also investment in working capital. Working capital means inventory receivable minus payable. ইনভেন্টরি রিসিভেবল মাইনাস পেবেল। পেবেলের মধ্যে শুধুমাত্র ডেপ্ট, আপনার ঋণ যদি থাকে, ঋণ ইনক্রিজ অ্যান্ড নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিপ্রেজেন্ট আউটফ্লো অ্যান্ড ডিক্রিজ। সো ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আমি একটা আপনার সেলফ টেস্ট, ক্লাস টেস্টের মতো সেটা দেখেন। গর্গন পিএলসি এক্সপেক্ট দ্য ফলোয়িং সেলস ফ্রম এ নিউ প্রজেক্ট ওভার ইটস 3 years লাইফ। এক মিনিট, হ্যালো আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি আছি ভালো ভাই। ও তার হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে বলেন। হুম হুম, রাতে রাতে। আর আমি তো কম নিই তো ভাই, 5,000 টাকা করে নিই। না এটাও পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো। ঠিক আছে, ওকে, ভালো আছে। সরি, একটা ফোন আসছিল। সো ওয়ার্কিং ক্যাপিটাল আমার ওয়ার্কিং ক্যাপিটাল আমরা তো জানি ইনভেন্টরি প্লাস রিসিভেবলস এবং মাইনাস পেবলস মানে ডেপ্ট যদি থাকে, সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। সো এখানে 3 বছরে গর্গন পিএলসি এক্সপেক্ট দ্য ফলোয়িং সেলস ফ্রম দ্য নিউ প্রজেক্ট ওভার ইটস 3 year লাইফ। 3 বছরের একটা নিউ প্রজেক্ট নিচ্ছে, তার জন্য তার সেলস আছে। দেখেন 3 বছরের সেলস হলো টাইম 1 1,50,000, টাইম 2 1,75,000, টাইম 3 2,00,000 টাকা। এটা হলো তার নিউ প্রজেক্টের সেলস, 3 year সেলস। ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু 10% ইট অ্যানুয়াল সেলস। অ্যানুয়াল সেলে 10% তার ওয়ার্কিং ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড। Working capital is required 10%. It needs to be in place at the start of each year. প্রত্যেক বছরে তার এই সেলস করার জন্য আপনার কি লাগবে, 10% ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। কারণ কি, 10% ওয়ার্কিং ক্যাপিটাল ছাড়া তার ইনভেন্টরি কিনতে পারবে না।
রিসিভেবল থেকে তো সে টাকা আলটিমেটলি পাবে না, কিন্তু পেয়েবল তো করতে হবে, পরিশোধ তাকে করতে হবে। এর জন্য প্রথম শুরুতেই তার এই ওয়ার্কিং ক্যাপিটালের জন্য 10% লাগবে, 10% লাগবে। সো ক্যালকুলেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লো। আমরা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল অ্যালাউন্স বলা হয়। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ রিকভার্ড, কত দিনের মধ্যে এটা রিকভার্ড হবে। এই জিনিসটা একটু ভালো করে দেখেন, প্রত্যেকটা অঙ্কেই আমরা ওয়ার্কিং ক্যাপিটালে অ্যালাউন্স বের করব, ওয়ার্কিং ক্যাপিটালের ফ্লো আমরা বের করব। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটা অঙ্কেই বড় বড় অঙ্কের মধ্যে অনেক কিছু লেখা থাকবে, বাট এই যে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যালাউন্স, এটাকে বলা হয় ক্যাপিটাল অ্যালাউন্স, এটা আপনাকে বের করতে হবে, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যালাউন্স। তো বলতেছে প্রত্যেক বছর স্যালারি থেকে, সেলস থেকে 10%, তাহলে টি ওয়ান ধরেন যে জিরো থেকেই তো শুরু করতে হবে। আপনার সেল তো আগামী বছর হবে, এক্সপেক্টেড ধরেন যে 1,50,000 টাকা আপনি সেল করবেন, তাহলে ক্যালকুলেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। এই জিরো আপনাকে 10%, 1,50,000 থেকে 10%, তাহলে 15,000 টাকা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। ফার্স্ট ইয়ারে আপনার 1,75,000 আবার 10%, তাহলে 1,75,000 10% করলে হয় 17,500। 17,500 অলরেডি তো জিরো ইয়ারে 15,000 নিয়ে রাখছেন, তাহলে আপনার টোটাল লাগবে 17,500। প্রথম বছর জিরো মানে জিরো থেকে এক বছর শেষ হলে টোটাল লাগবে 17,500। অলরেডি জিরো ইনিশিয়ালে 15,000 নিছেন, তাহলে এডিশনাল আর কত নিতে হবে? এই 2,500 নিলেই আপনার ওই বছর ওয়ার্কিং ক্যাপিটাল কভার করে ফেলতে পারবেন। দ্বিতীয় বছরে ওই 2 লাখের উপরে 10% করলে তার আপনার টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল হলো 20,000 টাকা। আপনি প্রথম নিছেন হলো 15,000, পরে আরো 2,500 নিয়ে নিয়েছেন, মাত্র 17,500 অলরেডি আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করতেছেন। যে আমার সেলস করতে হলে 17,500 লাগবে, আপনি দিয়ে দিছেন। সো আরও আমার মোট লাগবে হলো 20,000, আপনি অলরেডি নিয়েছেন 17,500। সো 2,500 আপনাকে আরও লাগবে অ্যাট দ্য এন্ড অফ, মানে ইনিশিয়ালি, দ্বিতীয় বছর ইনিশিয়ালি আপনাকে আরও 2,500 লাগবে। 4 বছর এসে ওই ওয়ার্কিং ক্যাপিটাল আপনাকে রিকভার করে ফেলতে হবে। তাহলে রিকভার কিভাবে করব? দেখেন, 15,000, 2,500, 2,500 টোটালটা যোগ করলে আপনার মানে অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, অ্যাট দ্য এন্ড অফ প্রজেক্ট, অল ওয়ার্কিং ক্যাপিটাল ইজ অ্যাজিউম টু বি রিকভার্ড। যত ওয়ার্কিং ক্যাপিটাল আপনি ইনভেস্ট করছেন, এক প্রজেক্ট শেষ করার মানে শেষ বছরে আপনার ওই ওয়ার্কিং ক্যাপিটাল ইনফ্লোতে রিকভার করে ফেলতে হবে। তাহলে আমার কতটুকু পর্যন্ত আমি গেছি? 20,000-এর 20 লাখের 2 লাখের 10% করলে 20,000, আমার টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল হবে 20,000। আমি প্রথম বছরে দিছি 15,000, দ্বিতীয় বছরে বেড়ে 17,500 হয়েছে, তার মানে 2,500 নতুন। তৃতীয় বছরে এসে মানে দ্বিতীয় বছরের প্রথমে আমি 20,000 উঠছে, অলরেডি আমি 17,500 নিয়ে রাখছি, তখন নতুন করে আমি আরও 2,500 নিলাম। অল্টারনেটিভলি অ্যাট দ্য এন্ড অফ প্রজেক্ট সব এই মোট 20,000 কি হবে? রিকভার হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাই? স্যার, জি ওয়ার্কিং ক্যাপিটাল বলছেন যে আমি যদি প্রথম বছরে 15,000 নিলাম, যে আমার এই প্রজেক্টের জন্য এই টাকাটা লাগবে, তো পরের ইয়ারে আমার লাগতে যায় 17,500। মানে আমার ওই আগের বছরের 15,000 টাকা কি আমার তাহলে থেকে যাচ্ছে, এরকম ব্যাপারটা? আগের বছরে 15,000 টাকা যে আপনি ইনভেস্ট করলেন, জি। ইনভেস্ট কি করলেন? আপনি র মেটেরিয়াল কিনলেন, ফিনিশ গুড আচ্ছা। কিনলেন, কিনলেন না? জি জি। এই 15,000 টাকা র মেটেরিয়াল কিনলেন, কিনে কি করলেন? প্রোডাকশন করলেন, করে জি ইনভেন্টরিতে কাউন্ট হয়ে গেল না? র মেটেরিয়াল, জি। ফিনিশ গুড, ওয়ার্ক ইন প্রোগ্রেস। এরপর জি ওই 15,000 টাকা র মেটেরিয়াল কি করলেন? সেল করলেন না? জি। সেল করে তাহলে এই 15,000 টাকা আবার কি হলো? ব্যাকে চলে আসলো।
জি, পরের বছরে আপনার লাগতেছে কত? আরো 10% মানে 17,500, আরো তাহলে 70%। 15,000 টাকা আপনি অলরেডি সেল করে ব্যাকে নিয়ে চলে আইছেন। আচ্ছা, তাহলে নতুন করে লাগতেছে মাত্র 2,500। বুঝা গেছে? জি। তাহলে আমার ইনিশিয়াল স্টেজেই ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি লাগতেছে। ইনিশিয়াল স্টেজ ইনিশিয়াল বেশি স্টেজ। আপনি র মেটেরিয়াল কিনবেন না? জি, জি। র মেটেরিয়াল না কিনে কি আপনি প্রোডাকশনে যেতে পারবেন? সেলসে যেতে পারবেন? আচ্ছা। জি, ঠিক আছে স্যার। এই হলো আপনার, হ্যাঁ, এখানে ধরেন যে যদি এটা তো একদম সম্পূর্ণ নতুন প্রজেক্ট হয়, তাহলে মানে এক্সপেনশন করার জন্য, এডিশন করার জন্য কত পার্সেন্ট এডিশন হবে, এটা একটু ভিন্ন বিষয়। এরপরে আমি ক্যাপিটাল অ্যালাউন্স নিয়ে আমি আহ, কথা বলবো। ক্যাপিটাল অ্যালাউন্সটা হলো আপনার ইকুইড টু ট্যাক্স অ্যালাউবেল ডেপ্রিসিয়েশন। এখন এই যে ক্যাপিটাল অ্যালাউন্স বলতে অ্যালাউবেল ডেপ্রিসিয়েশন যেটা, সেটার শুধুমাত্র ইকুইপমেন্টের উপরে কনসিডার হবে। অনলি সিএ মানে ক্যাপিটাল অ্যালাউন্স অন প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আর কনসিডার। প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আর এ কনসিডার। এখানে ট্যাক্স রিলিফ আছে। ধরেন ডেপ্রিসিয়েশন দিচ্ছেন, বুঝছেন? একটু মানে বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন দিলেন 1,00,000 প্লান্ট, ধরেন যে 10,00,000 টাকা প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন দিলেন। আমি একটু ওয়ার্কিং করি। প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট 10,00,000 টাকা, 10% ডেপ্রিসিয়েশন। এটা পিএলএ কোথায় যাবে? পিএলএ এই 10,000 টাকা খরচ, 10,000 টাকা খরচ কিনা? 10,00,000 প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের 10% ডেপ্রিসিয়েশন, এটা 10,00,000 টাকা। এই 10,000 টাকা আমি কিসে দিচ্ছি? খরচ হিসাবে প্রফিট অ্যান্ড লসে এন্ট্রি দিচ্ছি। তো এই 10,000 টাকার উপরে তো কোনো ট্যাক্স নাই, তাহলে ট্যাক্স রিলিফ পাচ্ছি না আমি। প্রপার্টি প্ল্যান বা ইকুইপমেন্টের জন্য যে ডেপ্রিসিয়েশন করতেছি, সেটার জন্য আমি ট্যাক্স রিলিফ পাচ্ছি না। জি, জি। আমি আমি যদি ডেপ্রিসিয়েশন না ধরতাম, তাহলে আমার প্রফিট থেকে কেটে যেত না? হ্যাঁ, প্রফিট বেশি, ধরেন সে ফর এক্সাম্পল প্রফিট বেশি থাকতো প্রফিট না। এই 50,00,000, হ্যাঁ, এই 5,00,000, আমি এইটা ডেপ্রিসিয়েশন। আমি যখন প্রফিট করতেছি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমার ট্যাক্স নির্ধারণ করব 4,90,000 টাকার উপরে 27.5% ট্যাক্স। ঠিক আছে কিনা? এই 10,000 টাকার উপরেও তো 27.5% আমি কি পাচ্ছি বলেন তো ভাই? ওয়েবার পাচ্ছি না? জি, ওয়েবার পাচ্ছি। এই 2,750 টাকা ওয়েবার পাচ্ছি, এটাও ক্যাশ ইনফ্লো। যখন আপনি সিদ্ধান্ত নিতে যাবেন, তখন ক্যাপিটাল অ্যালাউন্সের উপরে ট্যাক্স রিলিফ পাচ্ছি, সেটাও আমার জন্য কি? ক্যাশ ইনফ্লো। ইনফ্লো। চলেন আমরা একটা ম্যাথ করি। ম্যাথ করলেই তো বোঝা যাবে যে আমি ট্যাক্স রিলিফ কিভাবে পাচ্ছি, তাই না? আমি আবার ক্যালকুলেটরে রিটেন ডাউন ভ্যালু এটাকে 18% একটা ফ্ল্যাট রেট ধরা আছে, 18% অন রিডিউসিং ব্যালেন্সিং মেথড। রিডিউসিং ব্যালেন্স মেথড আপনারা জানেন, ডাবল এন্ট্রি মেথড, সাম ডিজিট মেথড, হ্যাঁ, ডেপ্রিসিয়েশনের বিভিন্ন মেথড আছে। তার মধ্যে একটা রিডিউসিং মেথড, প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে আপনাকে কাউন্ট করতে হবে, তাই নয় কি? চলেন আমরা সেটা দেখি। ক্যাপিটাল অ্যালাউন্স অন ট্যাক্স রিলিফ আমরা কিভাবে পাবো? ট্যাক্স সেভ অন ক্যাপিটাল অ্যালাউন্স। হ্যাপি পিএলসি, হ্যাপি পিএলসি ব্রথ এ মেশিনস। সেলিম ভাই আছেন নাকি? জি ভাইয়া আছে। শোনা যায়, মানে বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, জি জি। আবার যেহেতু বলেছেন, একটু রিকোয়েস্ট ছিল, এই এই জি, নাম্বারগুলো এমনি বড়, ওই দশমিকের পরে দুইটা শূন্য যদি প্রেজেন্টেশন একটু অ্যাভয়েড করা যায়, বুঝতে সুবিধা হয়। তাহলে 10 আচ্ছা লাখ আচ্ছা 10 আচ্ছা। 10,000 একটু কাইন্ডলি একটু দেখেন, মানে ফিউচারে। হ্যাঁ, ঠিক আছে ভাই। এটা এটা কি কেন যেন করি, এই আমার এটা লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, বুঝছেন? আমি আগে তো ব্যাংকে চাকরি করতাম, তো ব্যাংকে লাস্ট পয়সা সহ দুইটা হিসাব, ডিজিট, হ্যাঁ, পয়সা সহ হিসাব পয়সা সহ করতে হয়। হিসাব।
জি জি জি। হ্যাঁ, হ্যাঁ। তা আমি আপনার কথা মাথায় রাখবো ইনশাল্লাহ। সামনের দিক থেকে এই 2 ডিজিট বাদ দিয়ে দেব। হ্যাপি পিএলসির গ্রোথ করতে একটা মেশিনারি কিনতেছে ৳১০,০০০। 31 ডিসেম্বর 2001, ৳১০,০০০ সে একটা মেশিন কিনতেছে। ইটস অ্যাকাউন্টিং ইয়ার এন্ড, দ্য অ্যাসেট জেনারেটেড ক্যাশ ফ্লো, এই ৳১০,০০০ সে কত টাকা জেনারেট করতেছে? ৳৭,০০০ পার ইয়ারে। ১০,০০০ থেকে ৳৭,০০০ পার ইয়ার সে জেনারেট করতেছে ক্যাশ ফ্লো। আপনি একটা মেশিন কিনলেন, সেখান থেকে ক্যাশ ফ্লো জেনারেট করে। ঠিক আছে? ইট সোল্ড দ্য অ্যাসেট অন 31 ডিসেম্বর 2003। আপনি সেল করে দিয়েছেন 2003 সালে। 2001 সালে কিনলেন। আমি যেগুলো পড়াচ্ছি ভাই, এগুলো ক্ষুদ্র, ক্ষুদ্র অঙ্ক। যখন আমি বড় অঙ্কেতে চলে যাব, তখন এই সব অঙ্কের সমষ্টি করলে এখানে পাবেন। রিফ্লেক্ট পাবেন। এই যে যখন এই যে অপশন, রিল্যাক্স, এই যে বড়, বড় অঙ্ক আমি যখন ধরবো, প্রত্যেকটা অঙ্কের এর আপনি রিফ্লেক্ট পাবেন। এর জন্য এই থিওরিটিক্যাল ছোট, ছোট দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। মানে আগে অনেকে হয়তোবা এই বিষয়গুলো জানেন, প্রিপারেশন নিচ্ছেন। তারপর সবার জন্য আপনারা একটু ধৈর্য ধরতে হবে। সবাই তো সবাইকে নিয়ে আমাকে করতে আগাতে হবে আরকি। ইটস অ্যাকাউন্টিং ইয়ার এন্ডেড, অ্যাসেট জেনারেটেড ক্যাশ ফ্লো, প্রত্যেক বছর ওই ৳১০,০০০ বিপরীতে ৳৭,০০০ সে ক্যাশ ফ্লো জেনারেট করে। এবং এইটা সেল করে দিচ্ছে কবে? ২০০৩ সালে। পাবে কত বলেন তো ভাই? ৳২,০০০ পাবে। ভগ্নাবশেষ মূল্য সেল করে ভগ্নাবশেষ মূল্য ওই ৳১০,০০০ সম্পত্তি সে পাবে ৳২,০০০। এখন বলতে কোম্পানি পে ট্যাক্স 17%, ক্যাপিটাল অ্যালাউন্স আর অ্যাভেলেবল 18% অন রিডিউসিং ব্যালেন্স বেসিস। তাহলে আমি ক্যাপিটাল অ্যালাউন্স অন অ্যাভেলেবল, এই যে এসেটের উপরে আমি যে ক্যাপিটাল অ্যালাউন্স পাবো, মানে ট্যাক্স সেভ করব, সেটা কিভাবে করব আমরা একটু দেখে আসি। ম্যাথটা করলে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি পারচেজ করছি কত? ৳১০,০০০। ৳১০,০০০ একটি মেশিন করছি ২০২১ সালে। ডেপ্রিসিয়েশন রেট হলো 18%। এই যে রিডিউসিং ব্যালেন্স মেথড 18%। তাহলে আমি 18% যদি ধরি, 10,000 কে 18% হলো 1800। তাহলে আমার ক্যারিং অ্যামাউন্ট দাঁড়াচ্ছে কত ভাই? 8,200। তাহলে ট্যাক্স সেভ অন ক্যাপিটাল অ্যালাউন্স কার উপরে হবে? 10,000-এর উপরে, না 18,000-এর উপরে, না 8,200-এর উপরে? এনিবডি ভাই একটু এলস? অ্যালাউ করলে একটু একটু জানতে যাচ্ছিলাম, এই যে জি। আমাদের ক্যাপিটাল মেশিনারিটা যে কিনেছে, এটা কিনেছে যে আমি যতটুকু দেখতাম 20X1, মানে আমরা যদি 2001 সনই ধরে নিই, কিন্তু কিনেছে ডিসেম্বর 31-এ। সো ওই বছর কি ডেপ্রিসিয়েশন হবে? এটা তো একদিন একদিন। আপনার একদিন, এটা এটা একটা ভালো কথা বলছেন। 31 আমি একদম লাস্টে আসলে এটা তো একটা সিদ্ধান্ত নিচ্ছি, বুঝছেন? যদি অ্যাকাউন্টিং ধরি, তাহলে এই বছর তার আর ডেপ্রিসিয়েশন হবে না। ২ সাল তাই থেকে করা উচিত, ডেপ্রিসিয়েশন, মাত্র ২ নিয়ে সাল, আসছে। ২ সালে হবে এবং ৩ জি সালে হবে। জি জি জি। তো ২ সালে আমি যদি ২ সালেই ধরি, এখানে ধরেন ২ সাল ধরলাম, ২, আর এখানে ৩ ধরি। তাহলে কাল আমার ৩ বছরে ওখানে ও ৩ বছরে ক্যাশ জেনারেট করবে। তাহলে ওইটা ৩ ওই বছর, 2 3 4 হবে। না আবার ৩ সালে সে বিক্রি করে দিচ্ছে। ও, তাহলে তো মিলতেছে না। মিলতেছে না। তাহলে ২, ৩, ৪ দিই। ২, ৩, না এখানে ৪ না সাল 4। দিই। স্যার আচ্ছা। এখানে ৪, যে বছরে কিনবে, যে যে তারিখে কিনবে সেখান থেকেই স্যার ও অ্যালাউন্স পাবে স্যার। অ্যালাউন্স পাবে। হ্যাঁ হ্যাঁ। আমার এটা ওই ক্যাপিটাল এক্স- অ্যালাউন্স। জি স্যার, এর এখানে জন্য যদি এখানে আমি 3 বছর ক্যাশ জেনারেট করতেছে, এটা কোথায় বলা আছে? না বলা নেই, এখানে বলতেছে প্রত্যেক ইয়ারে। তাহলে ডিসেম্বরের ২০০১ সাল, তো ওইটা তো আমার ইয়ার ক্লোজ, ইয়ার এন্ড, জি ইটস অ্যাকাউন্টিং ইয়ার এন্ড। জি জি। এবং সে প্রত্যেক বছরে জেনারেট করতেছে ৳৭,০০০। তো দেখেন, ৳৭,০০০ জেনারেট, তাহলে আমি ২০০১ সাল ধরবেন না? লাস্ট ডে তে যদি কেনে ওই দিনে কি 7,000 জেনারেট করতে পারবে? মানে এটা কেমন জানি লাগছে না।
আচ্ছা ঠিক আছে। এটা আমরা ধরে নিলাম এখানে ৪ সাল। ২০০২ সাল থেকে এটা বুঝেন। কারণ এটা ছোট একটা অঙ্ক। হ্যাঁ, এটা আপনার কথা ঠিক আছে যে আমার অ্যাকাউন্টিং যদি আমি কনসেপ্ট ধরি, আমার ওই দিনে আর কোনো ডেপ্রিসিয়েশন হবে না। পরের বছর থেকে ডেপ্রিসিয়েশন শুরু হবে। আর ভাই তাহলে যেটা আমি এটা বললেন ক্যাশ ফ্লো তো জি, হবে না, একদিনে 7,000 টাকা আর পরের বছর সারা বছর 7,000 টাকা, এটা তো আসলে না সেটা হবে না। লজিক্যাল। জি ২, ৩, ৪ তাহলে ৪ সালে আমার এটা সেল করে দিচ্ছি। ঠিক আছে? ৪ সালে তাহলে তো এখন ক্লিয়ার। ২, ৩, ৪ জি কনসেপ্টটা হলো আমি সেল পারচেজ করছি ১০,০০০ টাকা। ডেপ্রিসিয়েশন ধরেন যে ১ বছরের ফুল ইয়ার আমি করব। তাহলে ১৮% যদি ডেপ্রিসিয়েশন ধরি তাহলে ১,০০,০০০ টাকা। তাহলে আমার ক্যারিং অ্যামাউন্ট ফার্স্ট ইয়ারে আমার আসতেছে ৮,২০০ টাকা। ক্যারিং অ্যামাউন্ট ৮,২০০ টাকা আসতেছে। তাহলে আমি ট্যাক্স সেভ অন ক্যাপিটাল অ্যালাউন্স কোনটার উপরে এই ১৭% ধরব? কোনটা আমার ট্যাক্স সেভ করবে? ডেপ্রিসিয়েশনের উপর। 1800 ডেপ্রিসিয়েশন। ২৮০০ উপরে আমি ট্যাক্স সেভ করতেছি। তাহলে এই যে ক্যারিং অ্যামাউন্ট ৮,২০০ পরবর্তীতে এটা ওপেনিং, যেহেতু রিডিউসিং ব্যালেন্স মেথড বা ব্যালেন্সিং মেথড, পরবর্তী বছর এটা ওপেনিং। আবার ১৮% ডেপ্রিসিয়েশন এবং ৬,৭২৪ টাকা আপনার ক্যারিং অ্যামাউন্ট। এর উপর আবার ওই যে ১,৪৮৬ টাকার উপরে ১৮% আমি আবার ডেপ্রিসিয়েশন ট্যাক্স সেভ অন ক্যাপিটাল অ্যালাউন্স। প্রবলেম হলো লাস্ট ইয়ারে বলতেছে আমি ২০০৪ সালে বিক্রি করে ২,০০০ টাকা পাবো। ২,০০০ টাকা আমার কি সেলভেজ ভ্যালু। তাহলে আপনাকে চোখ কান বুঝে এই ক্যারিং অ্যামাউন্টের এখানে আপনাকে ২,০০০ টাকা বসায় দিতে হবে। ২,০০০ টাকা আপনাকে বসায় দিলেন। আর এইটা হলো আমার ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সে আমি ওপেনিং ব্যালেন্স বসায় দিলাম। বাদ বাকি মাঝে যেটুকু আছে এটা হলো ব্যালেন্সিং ফিগার। এটা হলো ব্যালেন্সিং ফিগার। এই টাকাটা আপনার ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। এই টাকা ক্ষয় হয়ে গেছে, আর পাবেন না। তাহলে আমার এই ৪,৭২৪ টাকার উপরে ১৭% ট্যাক্স সেভ অন ক্যাপিটাল এমপ্লয়েজ অ্যালাউন্স। কারোর কোনো কোশ্চেন আছে ভাই? আমরা এতদিন যা দেখতাম যে ডেপ্রিসিয়েশন রেটটা যে মেথডে হোক নরমালি চার্জ হবে, বিক্রি করার পর রিটার্ন ডাউন ভ্যালু থেকে সেলস ভ্যালুর আমরা ক্যাপিটাল গেইন বা বিজনেস গেইন যাই বলি ওইটা বের করব। তো এই আচ্ছা, ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওপেনিং ক্লোজিং দিয়ে বাকি টোটালটাই ডেপ্রিসিয়েশন চার্জ করে ফেলতেছে, যেটা পার্সেন্টেজের সাথে আসলে মিলবে না। মিলবে। পার্সেন্টেজ তো এইটার জন্য আর নাই। লাস্ট ইয়ারের জন্য পার্সেন্টেজ না। লাস্ট ইয়ার বলতেছে আপনি ওই যাই ক্যারিং অ্যামাউন্ট থাক, আপনার কাছে একটা ফার্নিচার আছে, আপনার ওইটা ডেপ্রিসিয়েশন চার্জ করতে করতে ক্যারিং অ্যামাউন্ট হলো ৫,০০০ টাকা। কিন্তু আপনি একজন থার্ড পার্টিকে বিক্রি করতে আসছেন, সেখানে পাচ্ছেন ৩,০০০ টাকা। তাহলে আল্টিমেটলি ওর ভ্যালু কত? ৩,০০০। কিন্তু আপনার বুকে লেখা আছে ৫,০০০ টাকা। তাহলে ২,০০০ টাকা অটোমেটেড আপনার পার্সেন্টেজে তখন কুলাবে না। ওটার ব্যালেন্সিং ফিগারে আপনাকে ডেপ্রিসিয়েশন করে দিতে হবে। ক্লিয়ার কিনা? ঠিক নো আছে, ওয়ান। থ্যাংক এরপরে আসে স্যার এটা জি স্যার বলেন। প্লিজ স্যার স্যার আমাদের এই যে নতুন ম্যানুয়ালটা ৪৫ পেজে স্যার একটা নোট আছে স্যার, একটু নোটটা দিলে ক্লিয়ার হতো স্যার। এফএম এর ৪৫ ৪৫ স্যার, 45 ৪৫ পেজ পেজ। স্যার। হ্যাঁ, ওই যে জি স্যার, ক্যাপিটাল অ্যালাউন্স। জি স্যার, জি স্যার। ওখানে কি নোট আছে? স্যার ওই 3.3-তে দেখেন স্যার, দেয়ার ইজ নো রিটার্ন ডাউন ইন দ্য ইয়ার অফ সেল। There is no written down allowance in the year of sales. Balancing allowance or balancing charge is calculated instant. The balancing allowance provide the tax relief for the any capital cost for at the enter balancing. ওইটাই তো বলছে যে রিটেন ডাউন অ্যালাউন্স যদি না থাকে আর কি।
স্যার যে বছর বিক্রি করবো তখন তো সেটা আসবে না আর কি স্যার। না 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 না, এখানে ওইভাবে এটা বলে নাই। এই অঙ্কটাই দেখেন, আমি এই অঙ্কটাই আমি আমার মতো করে করছি। এটা দেখেন পরের পেজেই, ওয়ার্ক এক্সাম্পল ক্যাপিটাল অ্যালাউন্স। আচ্ছা, আপনাদের কাছে কারোর বই আছে? আমি বইটা বের করি। ম্যানেজমেন্ট 45 স্যার। 45, 45 তো এটা ওইভাবে আসবে না, স্যার বুঝছেন? স্যার ওটা এই যে, পিডিএফ এ দেখছি। এই যে দেখেন 60। ওই যে আপনি তো সেলিম ভাই বললো যে 2001 সাল, আমি অ্যাকাউন্টিং যদি কনসিডার করেন 2001 সালে ডেপ্রিসিয়েশন হবে না, বাট ওরা টাইম লাইন ঠিক করছে। দেখেন 2001 সালে ডিসেম্বরে অ্যাকোয়ার্ড করছে আমি, ও 2001 সালকে ও ধরে নিছে যে অ্যাকোয়ার্ড করছে এত, আর ডিসপোজাল করছে 2003 সালে। এবং এই যে আপনার ব্যালেন্সিং ফিগার আপনারা এখানে দেখেন, এই যে এটা উল্টা হয়ে গেছে, বুঝছেন? এটা হবে 20,000, 2,000, এইটা হবে ট্যাক্স রিলিফ। কত জানেন এটা? 4,700, 4,740। 700, 700 plus plus. Written down allowance, balancing allowance is given. এইটা এর উপরে 17%। ক্যালকুলেটর আছে আপনাদের? হুম, 18,000। না, ঠিকই তো ছিলাম, আমি তো মনে করতেছি। এই যে দেখেন, ওরা এই যে হরিজেন্টাল মেথডে করছে, আমি আবার এই মেথডে করছি। না না, ওইটা ক্যালকুলেশন করেছে ভাইয়া, আপনার যেটা ছিল এটা ঠিকই ছিল, কিন্তু এখানে যোগ ঠিক বিয়োগ আছে। একটুই হবে। না, হ্যাঁ, ওই এটা যে ওর এক্সেলটাতে এক্সেলটাতে একটু পরবর্তীতে যে, আসতে বুঝে গেল। না না, এই যে এক্সেলে একটু কারেকশন লাগবে, এটা 2000 হবে, এই 2000টা এটা এখানে 2,000, ঝামেলা। এটা 2,000, কিন্তু ঠিক আছে তো। কিন্তু ওইখানে তো দেয়া আছে 2276। এই যে 2,000, হুম, এই দেখেন আচ্ছা আচ্ছা। 2,000। হুম হুম, উনারা করছে হলো এইভাবে, মানে হরিজেন্টাল মেথডে, আমি করছি হুম। ভার্টিক্যাল মেথড। এবং আমার এই যে ট্যাক্স সেভ অন ক্যাপিটাল অ্যালাউন্স, এই দেখেন ওদের যেটা আসছে, কোথায় গেল ট্যাক্স সেভ, ট্যাক্স সেভ অ্যান্ড ক্যাপিটাল অ্যালাউন্স, এই যে দেখেন তো মেলে কিনা। 6, 500, 251, 300, 803, ক্লিয়ার কিনা? ট্যাক্স সেভ অ্যান্ড রিটেন ডাউন অ্যালাউন্স। এটা হলো হরিজেন। এইটা কেন করলাম? এইটা করতে আমার সহজ মনে হয়। আর এখন যে বইটা দিছে, এটা অনেকটা হিজিবিজি করে আপনার ম্যাথটা করছে, যেটা বুঝতেই 2 দিন লাগবে আপনাদের। আর আমার কত সহজভাবে করে ফেললাম না?
এরপরে বুঝতে কারো সমস্যা আছে? এনিবডি এলস ভাই? না আবার বুঝাবো? ঠিক আছে, ক্যারি অন করতে পারেন প্লিজ। আচ্ছা, ইনফ্লেশন রেট। ইনফ্লেশন স্যার রেট জি। একটু বলি স্যার, 17% ট্যাক্সে এটা কেন বের করছে স্যার? এটা আমি বের করে আমার রেজাল্টটা কি? রেজাল্ট হলো আমার এটা ক্যাশ ইনফ্লো। আমি তো সিদ্ধান্ত নিব, তাই না? আমি তো জি স্যার। একটু আগে যেটা বললাম যে আমি আপনার আহ, এখানে ধরেন যে 5 লাখ টাকা টার্ন ওভার 5 লাখ টাকা টার্ন ওভার, আর এইটা হলো আমার ডেফিসিট। এইটা হলো ধরেন যে এই 1 লাখ টাকা হলো আমার প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। এই 1 লাখ টাকার আমার ডেপ্রিসিয়েশন হলো 10%। 10% হলে আমার ডেপ্রিসিয়েশন কত? দশ জি স্যার, হাজার ওটা টাকা বুঝছি স্যার। জি স্যার। তাহলে এই হুম, যে আমি আলটিমেটলি 2,750 টাকা কি পাচ্ছি? ক্যাপিটাল ট্যাক্স সেভ পাচ্ছি, ক্যাপিটাল অ্যালাউন্স পাচ্ছি। তাহলে আমি যখন জি ডিসিশন মেক করতে যাব, এই নেট প্রফিট, এইরকম নেট প্রফিট, ধরেন যে প্রফিট এই 4,90,000 টাকা আমি নেট প্রফিট হিসেবে ধরে নিব, সাথে ধরতে হবে ক্যাপিটাল অ্যালাউন্স। এই ক্যাপিটাল অ্যালাউন্স এই আপনার 2,750 টাকা। জি স্যার। তাহলে আমার ক্যাশ ফ্লো কি বাড়লো না? হ্যাঁ, ক্যাশ ফ্লো ঠিক আছে। বাড়লো, তখন আমার নেট প্রেজেন্ট ভ্যালু বাড়ার কি সম্ভাবনা বেশি থাকবে, প্রজেক্টটা কনসিডার করার সম্ভাবনা বেশি থাকবে। এইটাই হলো ইফেক্ট। আচ্ছা স্যার, এখন ক্লিয়ার আছে। ধন্যবাদ। তাহলে ইনফ্লেশন রেট আপনাকে ক্লিয়ার করতে হবে, ইনফ্লেশন রেটটাও আপনার এর সাথে কনসিডার আনতে হবে। ইনফ্লেশন রেটটা আপনাকে কনসিডার করতে হবে যে ইনফ্লেশন রেট ক্যান বি ইনকর্পোরেটেড ইনটু বোথ ক্যাশ ফ্লো অ্যান্ড ডিসকাউন্ট রেট। এটাকে মানি অ্যান্ড মানি বলা হয়। মানি অ্যান্ড মানির মেথড, আরেকটা আছে রিয়েল অ্যান্ড রিয়েল মেথড। এটা আমরা পরবর্তীতে বলবো। ইনফ্লেশন ক্যান বি ইগনোর বোথ ক্যাশ ফ্লো অ্যান্ড ডিসকাউন্ট রেট, এটাকে বলে রিয়েল অ্যান্ড রিয়েল। আর একটা হলো আপনি যেটা যদি ইনফ্লেশন রেট ক্যান বি ইনকর্পোরেট করেন, তাকে বলবে মানি অ্যান্ড মানি। এর জন্য কয়েকটা সূত্র আছে মানি রেট ক্যালকুলেটেড। মানি রেট করার জন্য আপনার ইনফ্লেশন রেট কনসিডার করতে হবে। চলেন আমরা এটার কয়েকটা ম্যাথ দেখলে আপনাকে এটা এই থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে। রিয়েল অ্যান্ড মানি রেট বলতে রেট অফ ইন্টারেস্ট দ্যাট উড বি রিকোয়ার্ড ইন দ্য অ্যাবসেন্স অফ ইনফ্লেশনস ইন দ্য ইকোনমিক আর রেফার্ড। আসলে থিওরি, ম্যাথের পাশাপাশি যদি আমি আপনাদের থিওরি বলি তাহলে থিওরিটা ভালো লাগবে, বাট জলি থিওরি যদি আমি বলে যাই তখন আপনাদের এটা খারাপ লাগার সম্ভাবনা থাকে। সো রিয়েল রেট অফ ইন্টারেস্ট আর adjusted for effect of general inflation measured by the consumer price index CPI as a result of। তাহলে আমি যদি ইনফ্লেশন রেট কনসিডার করি, তাকে সে আর কনসিডার করি যদি ক্যাশ ফ্লো এবং ডিসকাউন্ট রেটের উপরে আমি ইনফ্লেশন রেট কনসিডার করলাম, তাহলে সেটাকে বলবে মানি অ্যান্ড মানি মেথড। আর ইনফ্লেশন রেটে যদি আমি ইগনোর করি ক্যাশ ফ্লো এবং ডিসকাউন্ট রেটে, সেটাকে বলবে রিয়েল অ্যান্ড রিয়েল। চলেন একটা ম্যাথ দেখি, ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন রেট। হুম্যান ইজ কনসিডারিং এস ওয়েস, হি স্পেন্ড আপনার ইউরো 100 অন কনজিউমেবল নাও অ্যান্ড হি ক্যান ইনভেস্ট ইট ফর এ ইয়ার, but it will only do so if he can consume more of it at that time. Under, underlying real rate of interest of Kumon is 10%. General inflation is 5%. তাহলে তার রিয়েল ইন্টারেস্ট রেট হলো 10%, জেনারেল ইন্টারেস্ট রেট হলো জেনারেল ইনফ্লেশন রেট 5%। তাহলে বলতেছে হোয়াট রিটার্ন ইন মানি টার্মস, মানি টার্মে তার আপনার রিটার্ন কত? রিটার্ন এ আপনার রিটার্ন চাচ্ছে। হোয়াট রিটার্ন? সে রিটার্ন চাচ্ছে, সে কি আমার ইনভেস্ট করছে না? 100 ইউরো সে স্পেন্ড করছে কনজিউমেবল এতে, হি ক্যান ইনভেস্ট ইট এ ইয়ার, ইনভেস্ট করছে 100 ইউরো। এখন সে ইন্টারেস্ট রেট অফ রিটার্ন, রিয়েল ইন্টারেস্ট রেট অফ রিটার্ন 10%, তার থেকে আবার ইনফ্লেশন রেট আছে 5%। আলটিমেটলি তার রিটার্ন কত?
তাহলে সে যে ১০০ টাকা ইনভেস্ট করছে, সেই ১০০ টাকার আপনি মানি রেট বের করতে হবে ইনফ্লেশন রেট কনসিডার করে। তাহলে এর একটা সূত্র ফর্মুলা আছে, 1+m মানে মানি প্লাস 1+i মানে ইন্টারেস্ট ইনফ্লেশনস, আর 1+r মানে আপনার এটা রিয়েল। তাহলে মানি রেট যেহেতু আমি নাই, এই মানি রেট নাই, তাহলে রিয়েল রেট অফ ইন্টারেস্ট আছে, ইনফ্লেশন রেট আছে। সো দেখেন শুরু করি। তাহলে মানি রেট নাই, জাস্ট ঐকিক নিয়মের মতো আপনার এই পাশে ওয়ানটা এই পাশে নিয়ে এম নিয়ে আসলাম, আর এই 1.50 ভাগ 1.10 মাইনাস 1, এটা হলো সূত্র। এটা করলে 15.5% তার মানি রিটার্ন। তাহলে 15.5% মানি রিটার্ন হলে আপনার দেখেন ১০০ টাকা ইনভেস্ট করতেছে, তাহলে ১০০ যোগ তার রিটার্নটা হলো ১০০ গুণ 15.5%। তার মানে সে ১০০ টাকা ইনভেস্ট করে সে পাচ্ছে ইনফ্লেশন রেট কনসিডার করে সে পাচ্ছে ১১৫ টাকা ৫০ পয়সা। এনিবডি এলস? কেউ বোঝেন না এরকম কেউ আছেন কিনা? এটা যেটুকু মনে হচ্ছে যে আমার রিয়েল রেট অফ রিটার্ন 10%, এটার সাথে আমি আরো 5% ইনফ্লেশন কনসিডার করে আমার রিটার্নটা হচ্ছে ১০০ টাকায় ১১৫ টাকা, এই তো? ১০০ টাকা ১১৫.৫০ পয়সা। জি। ওকে, আমরা কোথায় ছিলাম? তাহলে আপনার রিয়েল রেট অফ ইন্টারেস্ট যখন থাকবে, ইনফ্লেশন রেট যখন থাকবে, তখন অবশ্যই আপনাকে মানি রেট বের করতে হবে। মানি রেটটা কত? আমি ১০০ ইউরো ডলার যেহেতু ইনভেস্ট করতেছি, তাহলে আমার মানি রেট কত? এর জন্য আরেকটা মেথড আছে, মানি অ্যান্ড মানি মেথড। এটাও অনেকটা এইরকম। তারপর আমি আবার আপনার এই যে মানি রেট অফ রিটার্ন, আমি ওই জায়গায় মানি রেট বের করছি, বাট অলরেডি যদি মানি রেট অফ ইন্টারেস্ট থাকে, তাহলে তার মানি রেট বের করতে হচ্ছে না, ওইটাই আমার ডিসকাউন্ট রেট হিসাবে কনসিডার করব। তো আমরা এটা পড়ি, মানি মেথড, মানি অ্যান্ড মানি। ইট ইজ এসেনশিয়াল টু ম্যাচ লাইক উইথ লাইক when performing NPV calculations। যখন আপনি NPV ক্যালকুলেশন করবেন, in the real world money flows are easiest to deal with, এক রিয়েল ওয়ার্ল্ডে মানি ফ্লো আর easiest to deal with as they are everyday flow peoples are used to। So to use the money method, অ্যাডজাস্ট দ্য ইন্ডিভিজুয়াল ক্যাশ ফ্লো। আপনাকে ইন্ডিভিজুয়াল ক্যাশ ফ্লোর মধ্যে রয়েছে সেলস রেভিনিউ, তারপরে ম্যাটেরিয়াল লেবার, এটা হলো ক্যাশ ফ্লো না ক্যাশ আউটফ্লো, ম্যাটেরিয়াল লেবার ক্যাশ আউটফ্লো ইউজিং স্পেসিফিক ইনফ্লেশন রেট। আপনি একটা স্পেসিফিক ইনফ্লেশন রেট নেবেন টু কনভার্ট দ্য মানি ক্যাশ ফ্লো। মানি ক্যাশ ফ্লো, দ্য ফ্লোস হুইচ আর এক্সপেক্টেড টু অ্যাকচুয়াল অকার। ডিসকাউন্ট দিস মানি ফ্লোস ইউজিং মানি রেট। আপনাকে মানি রেট দেওয়াই থাকবে, মানি রেট দেওয়া থাকবে, এবং ডিসকাউন্টটা যদি আপনি ইউজ করতে চান, ওই মানি রেটটাই আপনার ডিসকাউন্ট রেট, হুইচ ইজ মার্কেট কস্ট অফ ক্যাপিটাল। মানি রেটটাই মার্কেট কস্ট অফ ক্যাপিটাল। দিস ইজ সিম্পলি টেকনিক ইউজ। তাহলে আমরা একটা ম্যাথ দেখি, মানি অ্যান্ড মানি। একটা প্রজেক্ট, সে কি করতেছে, ১০,০০০ টাকা ইনভেস্ট করতেছে একদম জিরোতে। মানে এখন ধরেন যে সাপোজ আমি চিন্তা করতেছি, এখন আমি ১০,০০০ টাকা ইনভেস্ট করবো ইন নিউ প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, নতুন প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের জন্য ১০,০০০ টাকা ইনভেস্ট করবো। রিটার্ন আমি কি কত পাবো? ৫,০০০ টাকা পার ইয়ার, প্রত্যেক বছরের জন্য ৫,০০০ টাকা করে রিটার্ন পাবো ইন কারেন্ট টার্ম ফর 3 ইয়ার্স। ৩ বছরের জন্য আমি রিটার্ন পাবো ৫,০০০ করে। এর ইনফ্লেশন, এই যে আমি ৫,০০০ করে প্রত্যেক বছর রিটার্ন পাবো, তার প্রত্যেক বছরে আপনার ইনফ্লেশন রেট আছে না 7%। আপনি আলটিমেটলি ৫,০০০ টাকা যদি এখন পান আর আগামী বছর যদি ৫,০০০ পান, দুইটার মান কোন সমান না, দুইটার ভ্যালু সমান না। টাইম ভ্যালু অফ মানি আপনাকে কনসিডার করতে হবে। এটাকে বলা হয় মানি অ্যান্ড মানি মেথড।
আপনি এখন ৫,০০০ টাকা পাবেন, আগামী বছরও যদি ৫,০০০ টাকা কনসিডার করেন, তাহলে দেখবেন ওটা আর ৫,০০০ নাই। ওইটার ভ্যালু দাঁড়ায় গেছে ৪,৫০০ টাকা। এখন ৫,০০০ টাকা দিয়ে যেটা কিনতে পারবেন, আগামী বছর ওই ৫,০০০ টাকা দিয়ে সেটা কিনতে পারবেন না। তার মানে ওর ভ্যালু কমে গেছে। এটাকে বলা হয় ইনফ্লেশন রেট 7% পার অ্যানাম। পার অ্যানাম তার প্রত্যেক বছর 7% করে ইনফ্লেশন রেট থাকবে। মানি রেট অফ ইন্টারেস্ট 10%। এটা একটা ডিসকাউন্ট রেট। আপনি মানি ফ্লো ইউজিং মানি রেটের ডিসকাউন্ট রেট এবং কস্ট অফ মার্কেট কস্ট অফ ক্যাপিটাল হিসেবেও এটা ইউজ করতে পারবেন। সো ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু ইউজিং মানি মেথড। মানি মেথড দিয়ে আপনাকে নেট প্রেজেন্ট ভ্যালু করতে হবে। সো মানি মেথডের কথা এখানে অলরেডি বলে দিছে যে মানি মেথড ওয়ান কাইন্ড অফ মানি রেটটা কস্ট অফ ক্যাপিটাল, মানি কস্ট অফ ক্যাপিটাল হিসেবে স্বীকৃত। সো দেখেন, পার্টিকুলার আমার ১০,০০০ টাকা আমি দিচ্ছি ইনভেস্ট, পার্টিকুলার ইনভেস্টমেন্ট ১, ২, ৩, ৪, কারণ 0 বছরে আমার ইনভেস্টমেন্ট ১০,০০০, ১০,০০০ ইনভেস্টমেন্ট দিলাম। আর প্রত্যেক বছরে সে ৫,০০০ টাকা করে কি দিবে, রিটার্ন দিবে। তাহলে প্রথম বছরে ধরেন যে আমার এখানে ইনফ্লেশন রেট কনসিডার করতে হবে। ইনফ্লেশন রেট কনসিডার করে প্রত্যেক বছর আমার ইনফ্লেশন রেট দিয়ে তারপর আমাকে রিটার্নটা ইনফ্লেটেড ইনফ্লেটিং 7% পার ইয়ার। তাহলে আপনার 1.5 আপনাকে 7% করে নিতে হবে। যেমন ৫,০০০, দেখেন ৫,০০০ যদি আমার ৫,০০০ সমান হয় 1.05, ৫,০০০ 7%, 7%, 7%। 7%। ৫,০০০ 1.07, এই ৫,৩০০। এরপরে আবার ৫,৩০০ গুণ 1.07, ৭২৪। এরকম আপনার ইনফ্লেটেড ক্যাশ ফ্লো আমি দিয়ে দিলাম। তার আপনার প্রত্যেক বছরে ইনফ্লেশন করে ৫,০০০ টাকার ভ্যালু সেইটা দাঁড়ায় গেছে ৫,৭০০ টাকা। তৃতীয় বছরে ৫,০০০ টাকার ভ্যালু দাঁড়ায় গেছে ৬,১২৫ টাকা। ৬,১২৫ টাকা দিলে আমার ৫,০০০ টাকার ভ্যালু দাঁড়ায় যাবে। বলছে যে রিটার্ন পাবেন ৫,০০০ টাকা পার ইয়ার, কারেন্ট টার্ম 3 ইয়ার, ইনফ্লেটিং 7% পার annum। ওই আপনার 7% ধরেই আপনাকে রিটার্নটা ক্যালকুলেট করতে হবে। তাহলে মানি রেট অফ রিটার্ন হলো 10%। তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর 10%। এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরের এটা করে নিলাম, আলটিমেটলি প্রেজেন্ট ভ্যালু বের হয়ে গেল। এইগুলো যোগ করে দিলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু বের হয়ে গেল। এনিবডি এলস? কারো কোনো কোশ্চেন নাই? আমার বিশ্বাস নাই। সেকেন্ডটা ইফেক্টিভ রেট। কিছু ইফেক্টিভ রেট, ক্যালকুলেট অফ দ্য ইফেক্টিভ রেট। যেমন লেবার কস্ট ইনফ্লেট হবে 80% পার অ্যানাম। আপনার লেবার যদি এখন ১০০ টাকায় পাবেন, আগামী ১ বছর পর সেটা ১০০, ধরেন যে ৮ টাকা হয়ে যাবে। ৮ টাকা বেশি ইনফ্লেটেড হয়ে গেছে। মানি রেট হলো 10%, লেবার কস্ট আপনার 0.1%। তাহলে এটা মানি রেট বলছে। মানি রেটকে এখন ইফেক্টিভ রেটে আপনাকে ক্যালকুলেট করতে হবে। ওটা রিয়েল মানির মতো, প্রেজেন্ট ভ্যালু অফ ইফেক্টিভ রেট। ওটা যদি বলে যে আপনার ইফেক্টিভ রেটকে ক্যালকুলেট করতে হবে ইফেক্টিভ রেট দিয়ে, তাহলে আপনার ইনফ্লেটেড রেট এবং মানি রেটকে আবার ইফেক্টিভ রেটে ক্যালকুলেট করতে হবে। সূত্র একই, 1+m সমান 1+e ইফেক্টিভ রেট গুণ 1+i ইনফ্লেশন রেট। আমার ইফেক্টিভ রেট হলো 1.9, 1.9 হলো আমার ইফেক্টিভ রেট। সো আলটিমেটলি ডিসকাউন্ট পারপেচুয়াল ইউজিং ইফেক্টিভ রেট ১০,০০০ ভাগ 1.9 আপনার প্রত্যেক বছরে আপনার এই যে বলছে প্রেজেন্ট ভ্যালু অফ লেবার কস্ট ৩ বছর, ৩ বছর না কয় বছর, প্রত্যেক বছর যদি আমি দিই আপনার ৫,২৬,৩১৬ টাকা। এরপর আরেকটা আছে এনভায়রনমেন্টাল কস্ট। এনভায়রনমেন্টাল কস্ট এরপরে আপনার এটা কি দিলাম,
আর একটা অঙ্ক দিছি, একটা বড় অঙ্কই, ধরেন যে ইফেক্টিভ রেট অফ রিটার্নের একটা অঙ্ক দিছি। এই অঙ্কটা এখন করাই দিই। দ্য কোম্পানি ইজ কনসিডারিং দ্য ইনভেস্টমেন্ট ইন নিউ লেবার সেভিং ইকুইপমেন্ট কস্টিং আপনার কত 1 মিলিয়ন। ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের আরেকটা অঙ্ক আমি এটা দিছি। দ্য কোম্পানি ইজ কনসিডারিং ইনভেস্টমেন্ট ইন নিউ লেবার সেভিং ইকুইপমেন্ট কস্টিং 1 মিলিয়ন, মানে 10 লাখ টাকা। ওয়ান মেজর সেভিংস ইজ এক্সপেক্টেড টু বি সেমি স্কিল লেবার। সেমি স্কিল লেবার হুইচ ইজ ইন দ্য ইয়ার 2000 ধরি 10 ধরি ইজ পেইড ধরেন যে এস পার আওয়ার। However, the firm expected to have to increase this labor cost 5% per annum into foreseeable future. শুধু বছরে 5,000 আপনার 5% করে বেড়ে যাবে। ইফ পারচেজ দ্য ইকুইপমেন্ট উড এক্সপেক্ট টু সেভ 20,000 টাকা আপনার লেবার আওয়ার পার ইয়ার্স, ইট উড বি প্লেস ফ্রম দ্য স্টার্ট 2000। কোম্পানি মানি কস্ট অফ ক্যাপিটাল 15 পয়েন্ট কত 5%, 15.5%। আলটিমেটলি এটাকে বলছে অ্যাজিউম দ্যাট সেভিং অ্যারাইজ অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার নিয়ারেস্ট টু দ্য প্রেজেন্ট ভ্যালু বিগিনিং। আমাকে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের করতে বলছে। সেভিং 10 ইয়ার্স প্ল্যানিং পিরিয়ড, 10 বছর সেভিং 10 ইয়ার প্ল্যানিং পিরিয়ডে আপনাকে ইফেক্টিভ রেট বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে ইফেক্টিভ রেট বের করতে হবে, তারপরে 20 ঘন্টার যে লেবার আওয়ার এটার জন্য আমাকে কাজ করতে হবে, 10 বছরের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, এরপরে আপনার আলটিমেটলি কাজ। সো আমরা চলেন একটা ইফেক্টিভ রেট বের করি, এখানেই বের করে দিই। ধরেন এই সূত্রটা ইউজ করলাম। ইফেক্টিভ রেট কত হবে তাহলে? ওয়ান প্লাস মানি রেট হলো 15%, তাহলে 0.15 প্লাস সমান আমি দিই ইফেক্টিভ রেট 1 প্লাস ই। আমার যেহেতু ইফেক্টিভ রেট নাই, 1 প্লাস ই। এরপরে ধরেন আমার ইনফ্লেশন রেট হলো প্রত্যেক বছর যেটা বাড়বে 1 প্লাস 0, আচ্ছা 0.05। সো ইফেক্টিভ রেট দাঁড়াচ্ছে কত? 11%, 1.10, 1.1। এটা হলো ইফেক্টিভ রেট। মাইনাস যদি 1 দিই, এই যে ধরে আমরা এটা দিলে 10% ইফেক্টিভ রেট হবে, 10%। এটা ক্যালকুলেট করলে 10% হয়। এটা কি ক্যালকুলেশন করে দিব আমি, না আপনারা পারবেন? আচ্ছা করে দিই। এটা যদি 1 প্লাস ই থাকে, আর এটা তো আমার এটা থেকে এটা ভাগ চলে আসবে 1.155 ভাগ 1.05। সো ই সমান 1.10 হবে মাইনাস 1 ইকুয়াল টু 10%। এটার ইফেক্টিভ রেট হলো আপনার 10%। সো আমাকে এই যে প্রেজেন্ট ভ্যালু অফ সেভিংস বের করতে বলছে, যে অ্যাজুম দ্যাট এখানে দেখেন এত সেভ করতে বলছে 24,000 লেবার আওয়ার পার ইয়ারে সেই করতেছে। অ্যাজুম দ্যাট আমাকে 10 ইয়ার 10 বছরের সেভিংস কত হবে সেটা সে বের করতে বলছে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ সেভিংস, প্রেজেন্ট ভ্যালু অফ SAVING সেভিংস, 10 বছরে আমাকে প্রেজেন্ট ভ্যালু অফ সেভিংস বের করতে বলছে।
আর এক একটার জন্য 5 টাকা করে, 5 মিলিয়ন বা 1 প্রেজেন্ট ভ্যালু অফ সেভিংস 20,000 ঘন্টা, 20,000 ঘন্টা, ঠিক আছে, 20,000 ঘন্টা। আর ডিসকাউন্ট ফ্যাক্টর কত? এটা হলো 10 বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর কত হয়? 10 বছর 10,000 টাকার ডিসকাউন্ট ফ্যাক্টরটা কি হবে? 1 ভাগ 10 বছর একবারে বের করার সিস্টেম, 0 10 গুণ 1 মাইনাস 1 ভাগ 1.10 টু দি পাওয়ার 10। এই সূত্র দিলে আমার একবারে 10 বছরের আপনার ডিসকাউন্ট ফ্যাক্টর বের হয়ে যাবে। আমরা একটা ইসে দেখি, 6.14 6.145% হলো আমার ডিসকাউন্ট ফ্যাক্টর। 10 বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর 6415, আমার ডিসকাউন্ট ফ্যাক্টর বের হয়ে গেল। এটা কি আপনারা জানেন যে একবারে 10 বছরে কিভাবে বের করলাম? 1 ভাগ 1.10 টু দি পাওয়ার 1 1 ভাগ 1.1, এটা হলো ধরেন যে এটা 1 2 3, এটাকে 10 বছর নিয়ে যায়, 7 8 9 10 10, 1 ভাগ 1.10 টু দি পাওয়ার n। এই n কে আমি এই n কে আর তাহলে ওইটা করা যাবে না, তাহলে এইটা 10 বছর। তাহলে এইটা যদি আমি যোগ করি, সাম যোগ করি, দেখেন তো মিলছে কিনা? 6.144567, 6.144517। তাহলে আমার সেভিংস করতেছি $1 মিলিয়ন। আচ্ছা, এখানে একটা এই জায়গা হলো 5 টাকা পার ঘন্টা ছিল, 5 টাকা পার ঘন্টা, প্রত্যেকটার ঘন্টা পেইড করবে 5 টাকা করে, 5 টাকা পার ঘন্টা। তাহলে এর আমার 10 বছরের জন্য এখানে 5 লেবার ইনটু 5 টাকা, 5 টাকা পার লেবার, 5 টাকা পার আওয়ার ভাগ ডিসকাউন্ট ফ্যাক্টর, ডিসকাউন্ট COUNT কাউন্ট ফ্যাক্টর। এই অঙ্কটা করি নাই তো, জাস্ট আপনার ই করলাম। তাহলে এটা আপনাকে 20,000 গুণ 5 দিন ধরেন, এখানে দিই 20,000 গুণ 5 1 লাখ, আর আপনার ওই 10 বছরের ডিসকাউন্টটা নিয়ে আসি, নিয়ে আসার পর আপনাকে এটাকে ই করে দিই। আমার সেভিংস দাঁড়াচ্ছে 1 গুণ এত, 6,14,000 টাকা আমার সেভিংস আছে 10 বছরে। 6,14,456 সমান 6,14,456.71। ম্যাথটা কি বুঝছেন আপনারা? এনিবডি এলস? জি স্যার, জি। আচ্ছা। হ্যাঁ, ক্লিয়ার কিনা? Yes. আর 10 বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর কিভাবে বের করতে হয়, এই দেখেন,
আমি অ্যাট এ গ্লান্সে আমি এটা বের করলাম। এটা আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর যারা ব্যবহার করতে পারেন তারা ইজিলি বের করতে পারবেন। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর না হলেও সায়েন্টিফিক ক্যালকুলেটর শিখে ফেলবেন। এই যে 1.1, কারণ অনেক সময় 10 বছরের আপনার কিউমুলেটিভ ডিসকাউন্ট বের করতে হয়। তখন আপনি অটোমেটেড সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবেন। সো আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই পর্যন্তই থাকুক। এর পরের দিন আমরা বড় ম্যাথ শুরু করব। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। স্যার আজকে কি সব চ্যাপ্টার 2 এর ম্যাথ করছি আমরা? সব চ্যাপ্টার 2 4টে ক্লাস হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে যে এফএম এর ম্যানুয়ালটা আছে ওটা 16-17 সালের। হ্যাঁ, এখন মনে হয় ম্যানুয়াল চেঞ্জ হয়েছে না? ওটা আর চলবে না 16 ভাই, ওটা কিনে দিন। এত টাকা দিয়ে করবেন কি? ভাই একটা গিফট করে। 17 সালে লাস্ট যে এডিশন আসছে বুঝছেন, জি ওইটা বরঞ্চ বেশি ম্যাথ ছিল। তাই? হ্যাঁ, এখন যে বই আছে আমি বইটা একটু দেখাই আপনাদের। এটা হলো নতুন বই। এখন আচ্ছা সলিউশন দিছে এইভাবে, এক্সেল ফর্মুলা বসায়। আচ্ছা এই আচ্ছা এক্সেল ফর্মুলাতে আপনারা বোঝার ক্ষমতা খুবই কম। আমি নিজেই বুঝতে পারি না এক্সেল ফর্মুলার যে ম্যাথগুলো সলিউশন করছে এটা বোঝা টাফ। কিন্তু 17 সালে যে বইটা ছিল আপনার, ওই বইটা দেখবেন একই ম্যাথ আরো সুন্দর করে বুঝাই দিছে। এই যে এইভাবে সলিউশন দিয়ে আইআরআর একবারে দিয়ে দিছে। আপনি দুইটা ম্যাথই পাশে রাখবেন, দুইটা বই পাশে রাখবেন আপনি যখন করবেন। আপনি নতুন বইয়ের যে ওয়ার্ক এক্সাম্পল বা সেলফ টেস্ট, এটা পুরাতন বইয়ের অ্যান্সারটা দেখে নেবেন, দেখবেন যে আপনি দ্রুত বুঝতেছেন। এই যে এখানে এ যে ক্যাশ ফ্লোটা করছে নেট প্রেজেন্ট ভ্যালু, এই যে এখানে অ্যানুয়াল ইকুইপমেন্ট, এইটা বুঝতে আপনাদের অনেকে দ্রুত বুঝবে যারা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড। আমরা তো যারা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড না, তারা বুঝতে একটু দেরি হবে, কারণ এটা এক্সেল মেথডে করছে। এখন যে নতুন বই পুরোটাই এক্সেলে ফেলাই দিছে। এই যে যেমন আমি এখন আপনার 10 বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর কিউমুলেটিভ বের করে ফেললাম, ওরাও এইভাবে একবারে ডিসকাউন্ট ফ্যাক্টর কিউমুলেটিভ বের করে রাখছে। বাট আপনাকে তো আমাকে বোঝাতে হবে ভেঙে ভেঙে যে কিভাবে ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের হলো। আমরা এরপরে এই এই যে এই অঙ্কটা করব ম্যানুয়ালের। যখন সব শেষ হয়ে যাবে তখন এই অঙ্কটা দিয়ে শুরু করব। এই যে 11 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। তা আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। মেল ভাই অ্যাড্রেস আমাদের দিয়ে দিব স্যার? ইমেল আইডিটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব? জি জি, হ্যাঁ, এটারও ইমেল আইডিটা মেল আইডি হ্যাঁ দিয়ে দেন। আমি এটা আপনাদের দিয়ে দিচ্ছি।